আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা ভেক্টরের ঢাকা বোর্ড 23-এর কোশ্চেনটা সলভ করব। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এবার যারা ঢাকা বোর্ড 24-এ তোমরা এক্সাম দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নদী নৌকার টপিক। আচ্ছা, তো নদী নৌকার অঙ্ক করার জন্য আমি হচ্ছে তোমাদেরকে কিছু বেসিক আগে বলে নেই। আমরা এখানে যে বিষয়গুলো ধরে নিলে অঙ্কটা সহজ হয়ে যাবে, নদী নৌকার ম্যাথ। এই ধরনের কোশ্চেনের জন্য আমরা কিছু জিনিসকে ফিক্স করে ধরে নিব। দেখো, আমরা সব সময় না, আসলে তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তবে অঙ্কের সুবিধার জন্য একটা নিয়ম শেখাই ভালো। তো আমরা ধরে নিলাম নদীর স্রোত, ইউকে আমরা ধরে নিব এখানে নদীর স্রোত। তারপর আমরা ধরে নিলাম একটা নৌকা এদিক থেকে এবার আবার যাত্রা শুরু করবে। তো আমরা এই ভি কে ধরে নিব নৌকার বেগ, ভি কে ধরে নিব আমরা নৌকার বেগ। আর এই দুইটার যে লব্ধি ডব্লিউ, এটাকে আমরা ধরে নিব লব্ধি বেগ। তো এখন এটাকে তুমি চাইলে আর দিয়েও প্রকাশ করতে পারো, তুমি চাইলে ডব্লিউ দিয়েও প্রকাশ করতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, আর নদীর বেগ মানে নদীর যে স্রোত আছে, স্রোতের বেগ আর নৌকার বেগ, এই দুইটার মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরে নিব। আর লব্ধির সাথে স্রোতের উৎপন্ন কোণকে আমরা থিটা ধরে নিব। এই জিনিসগুলো হচ্ছে মনে রাখলে আমাদের ম্যাথ করাটা সহজ হয়ে যাবে। আর নদী নৌকার অঙ্কে সবচেয়ে বেশি যে জিনিসটা বের করতে বলে সেটা হচ্ছে টাইম। তো টাইম যদি বের করতে বলে, টাইমের জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। এই সূত্র দিয়ে আমরা টাইমের যে কোনো অঙ্ক সলভ করতে পারবো, সেটা হচ্ছে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এখানে ডি কি? ডি হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। আচ্ছা, আর ভি তো বলেই দিলাম, ভি হচ্ছে নৌকার বেগ, আর আলফা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রশ্নটা একটু আসি। আমাদেরকে বলতেছে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটে। আড়াআড়ি কথাটার মানে একটু বুঝতে হবে। আড়াআড়ি মানে কিন্তু নদীর প্রস্থ বরাবর। আড়াআড়ি মানে হচ্ছে প্রস্থ বরাবর। এটা অনেকে ভুল করে, অনেকে ভাবে আড়াআড়ি মানে বাঁকা, বাঁকা না। আড়াআড়ি মানে হচ্ছে প্রস্থ বরাবর। আচ্ছা, সো বলতেছে নদীতে স্রোতের বেগ, মানে আমাদের কাছে ইউ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ইউ এর মান দেওয়া আছে। এরপরে আমাদের কাছে আহ ভি এর মান দেওয়া আছে। ভি এর মান আমরা পরে ধরবো, দেখা যাক কি হয়। তো এই ভি এর মান নৌকার বেগ বা এখানে সাঁতারু থাকতে পারে, ঠিক আছে, সাঁতারুর বেগও বলা যায় ভি কে। ডান। প্রথম কোশ্চেন বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসলে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে যদি আমরা চিত্র এঁকে নিই, চিত্র এঁকে আমাদের জন্য সলভ করলে সুবিধা। আচ্ছা, তো আমাদের প্রথম সাঁতারুর কি কি তথ্য দেওয়া আছে? প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, মানে এটা তার ভি। এবং বলছে স্রোতের প্রতিকূলের সাথে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। তো আমরা চলো চিত্রটা আঁকি। এই হচ্ছে, ধরো হচ্ছে নদী, নদীতে এই বরাবর হচ্ছে সাঁতারু চলতেছিল এবং তার বেগ ছিল কত? তার বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। সরি, আমরা নদীর বেগকে ধরে নেই। নদীর বেগ হচ্ছে কত? নদীর বেগ আমাদের কাছে এখানে আছে 3 কিলোমিটার পার আওয়ার, আই মিন স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে সাঁতারুর বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, এবং একটা কথা বলছে যে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। দেখো, এই যে স্রোত যেদিকে, এটাকে বলতেছে স্রোতের অনুকূল। যেদিকে স্রোত থাকবে এটা হচ্ছে স্রোতের অনুকূল, স্রোতের অনুকূল। আর উল্টা দিকটা, এই দিকটা হচ্ছে স্রোতের প্রতিকূল, মানে স্রোত যেদিকে থাকবে না, উল্টা দিক, স্রোত যেদিকে থাকবে তার উল্টা দিকটা হচ্ছে স্রোতের প্রতিকূল। এখন প্রথম সাঁতারু হচ্ছে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ এই দিকটার সাথে, এই দিকটা হচ্ছে প্রতিকূল বুঝাইতেছে, প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটতেছিল। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বলছে লব্ধি বেগ বের করতে, আই মিন ডব্লিউ বের করতে বলছে। আচ্ছা, তা আমরা জানি এদিকে যদি আমার ইউ হয়, এদিকে যদি আমার ভি হয়, ভি দেওয়া আছে কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার লব্ধি অবশ্যই এই দিকের কোন একটা দিকে হবে, লব্ধি তো আসলে আর এইদিকে হবে না। তো আমার এই অ্যাঙ্গেলটা চিন্তা করতে হবে, এই অ্যাঙ্গেলটা, কারণ এটা তো আমাদের আলফা, আলফা বের করা লাগবে। সো আলফা, তাহলে এখানে আলফা কত হবে তোমরাই বলো। টোটালটা হচ্ছে 180, 180 থেকে আমরা 60 বাদ দেই, আমাদের থাকবে হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফা এর ভ্যালু। আচ্ছা, এখন আলফা বের করা শেষ, এটা হচ্ছে আমাদের ডব্লিউ। সো আমরা জানি লব্ধির নরমাল সূত্র। সো আমরা লিখতে পারি লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল হচ্ছে √ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা।
অ্যাজ ইউজুয়াল লব্ধি সূত্র যা হয়। সো ইউ এর মান হচ্ছে 3 কিলোমিটার, ভি হচ্ছে আমাদের এখানে 6, তারপর হচ্ছে 2 × 3 × 6 ইন্টু হচ্ছে cos 120। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? 3² + 6²। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো আমার সঙ্গে সঙ্গে, দেখো কত আসে অ্যান্সারটা। সো আমাদের এখানে প্রথম কোশ্চেনটার অ্যান্সার আসতেছে হচ্ছে লব্ধি বেগ যেটা 3√3 কিলোমিটার/আওয়ার। আমাদের যদি আমরা একবারে আমি অ্যান্সারটা বের করলাম ক্যালকুলেটরে, 3√3 কিলোমিটার/আওয়ার। প্রথম কোশ্চেনের সলিউশন এটাই, আমাদেরকে বলছে লব্ধি বেগ বের করতে, so আমরা এখানে দেখো লব্ধি বেগ নির্ণয় করে ফেলছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম কোশ্চেনের। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? ঘ নাম্বার কোশ্চেনটা বলছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, মানে টাইম বের করতে বলছে, মানে আমাদেরকে এখান থেকে সময় বের করতে বলছে কোন সাঁতারু আগে পার হতে পারবে। আচ্ছা, তা আমরা যেহেতু 3 নম্বরে প্রথম সাঁতারুর জন্য ক্যালকুলেশনটা করছি, তাহলে আমরা তার জন্য আগে সময়টা বের করি। আচ্ছা, তাহলে আমরা লিখবো প্রথম সাঁতারুর প্রয়োজনীয় সময়। আমরা সূত্র জানি, একটাই সূত্র, সেটা হচ্ছে T=d/v sin α। এখানে আমরা v1 দিতে পারি, কারণ যেহেতু দুইজন সাঁতারুর বেগ আলাদা আলাদা। সেখানে ডি এর মান, নদীর প্রস্থ কত দেওয়া ছিল? 1 কিলোমিটার প্রস্থ। আর প্রথম সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগ, দ্বিতীয় সাঁতারু 6। আচ্ছা, তাহলে আর v1 v2 দেওয়ার দরকার নেই, আমরা এখানে নর্মালি ভি দিতে পারি। তাহলে ডি এর মান কত? 1 কিলোমিটার। ভি এর মান আমরা কোশ্চেন থেকে, উদ্দীপক থেকে পাইলাম 6। আর আলফার মান আমরা একটু আগে দেখে আসলাম, এই যে আলফা, সেই আলফার মান কত? 120 ডিগ্রি। আলফা হচ্ছে এখানে 120। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের বলো অ্যান্সার কত আসে? তোমরা নিজেরা করো, করে দেখো অ্যান্সারটা কত আসে। তাহলে আমাদের কত আসছে? 1/6 × sin 120, 0.192 এরকম আসতেছে আমাদের অ্যান্সার। 0.192 আওয়ার। যেহেতু এখানে কিলোমিটার/আওয়ার ছিল, আমরা যেহেতু এটাকে চেঞ্জ করি নাই, তাই এটা আওয়ারই আসছে। তোমরা চাইলে এটাকে মিটার/সেকেন্ডে নিতে পারো, বাট ওটা দরকার নাই। আচ্ছা, তো আমাদের 0.192 আওয়ার চলে আসতেছে প্রথম সাঁতারুর জন্য। এবার আসি আমরা দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে। আচ্ছা, তো দেখি আমরা দ্বিতীয় সাঁতারুর কি ইনফরমেশন আমাদের কাছে আছে। দেখো, দ্বিতীয় সাঁতারু হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে। আই মিন নদীর প্রস্থ বরাবর সে সাঁতার কাটা শুরু করছে। তো তার জন্য যদি আমরা ফিগারটা দেখি, তাহলে এই যদি নদী হয়, নদীতে স্রোতের বেগ হচ্ছে এটা, কত ছিল? 3 কিলোমিটার/আওয়ার। এবং এই সাঁতারুটা এইভাবে করে যাত্রা শুরু করছে, তার মানে এটা হচ্ছে তার ভি, এবং সে 6 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করছে। আর আমরা জানি যে অ্যাঙ্গেলে যাত্রা শুরু করা হয় এটাকে আলফা বলে। সো আলফা হচ্ছে এখানে, বুঝতে পারতেছো তোমরা, 90 ডিগ্রি। তা আমাদের আর তো কিছু লাগবে না সময় বের করার জন্য। তো এখানে টাইম যদি আমরা ধরি, সময় t2 সমান হচ্ছে d/v sin α। নদীর প্রস্থ যেহেতু সেম ছিল, তাই 1 কিলোমিটার, ভি 6 আর সাইন 90 মান তো হচ্ছে 1। আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা দেখো কত আসে। 1/6। আমাদের অ্যান্সারটা আসছে 0.167। 0.167 আওয়ার। তো আমরা বলতে পারতেছি আগেরটা আসছিল 0.192 আওয়ার, এটা হচ্ছে 0.167 আওয়ার। দ্যাট মিনস T1 > T2। তার মানে দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেনটা দেখবো, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমরা এখানে করতেছি ঢাকা, এটাও ঢাকা বোর্ড 23 সালে আসছে। তো ঢাকা বোর্ড 23-এর এই কোশ্চেনটাতে দেখো, বলতেছে একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, গাড়িটি v=18i বেগে একটি রাস্তায় চলছিল, হঠাৎ বৃষ্টি u=-12 যে বেগে পড়া শুরু করলো,
প্রশ্ন হচ্ছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে চিত্র অনুযায়ী মানে উদ্দীপক অনুযায়ী চিত্রটা আমরা এখানে প্রথমে হচ্ছে আমরা গাড়ি চিন্তা করি। এই হচ্ছে আমাদের সেই গাড়িটা, এই হচ্ছে সেই গাড়ি, এটা হচ্ছে গাড়ির সামনের গ্লাস। প্রশ্ন হচ্ছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, কত বেগে পড়বে। আচ্ছা, তো দেখো গাড়িটা যাচ্ছিল ধরে নিলাম এদিকে, এটা হচ্ছে গাড়ির বেগ। বৃষ্টি পড়তেছিল এরকম ভাবে সোজা। কেমনে বুঝলাম সোজা? আমাদেরকে বলে দিছে, দেখো -12 জে। নর্মালি যে ভেক্টর কাজ করে ওয়াই অক্ষ বরাবর, তাহলে -12 যে কাজ করবে নিশ্চয়ই -y অক্ষ বরাবর। আর -y অক্ষ তো আমাদের এইটা, তো আমরা বৃষ্টির বেগকে ধরে নিলাম ভি আর, সেটা হচ্ছে 12। আচ্ছা, আর গাড়ির বেগ যেহেতু আমাদের আছে 18i, যার মানে আমরা ধরে নিলাম আই মানে তো এক্স অক্ষ বরাবর, আমরা জানি যেহেতু প্লাস, তাই ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে ভি সমান দেওয়া আছে হচ্ছে, আচ্ছা, এখানে তো ইউ দেওয়া আছে, এটাকে তো আমরা ভি আর ধরার দরকার নাই, এটা তো আমাদের ইউ দেওয়াই আছে। U। আচ্ছা, আর ভি দেওয়া আছে কত, 18। যেহেতু কোনো একক দেওয়া নাই, আমরা এখানে মিটার পার সেকেন্ড ধরে নিতে পারি। প্রশ্ন হচ্ছে গাড়ির সামনের ক্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। এখন এখানে অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা এইটাকে লব্ধি ধরে নেয়, এটাকে তারা লব্ধি ধরে নেয়, কিন্তু এটা আসলে পুরো একটা রং প্রসেস। হ্যাঁ, তোমার অঙ্কের উত্তর মিলবে, কিন্তু আসলে তুমি অঙ্কটা বুঝলা না কিছুই। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে তোমার অ্যাঙ্গেল বের করতে গেলে তুমি ঝামেলায় পড়বা। সো এটাকে কিন্তু লব্ধি ধরা যাবে না। কেন লব্ধি ধরা যাবে না একটু বলি। দেখো, এই গাড়িটাও গতিশীল ছিল, বৃষ্টিও কিন্তু গতিশীল, মানে দুইজনেরই কিন্তু একটা বেগ আছে। তো যখন দুইজনেরই বেগ থাকবে, তখন কিন্তু তুমি একজনের বেগটাকে রিয়েল চিন্তা করতে পারো না। এখানে কারো বেগই কিন্তু হলো রিয়েল না, একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা হচ্ছে এখানে আপেক্ষিক বেগ। মানে এই গাড়িটা বৃষ্টিটাকে এত বেগে পড়তে, মানে বৃষ্টির আসলে এত বেগ, এই বেগটা কিন্তু আসলে গাড়িটা বৃষ্টিটাকে অন্য বেগে পড়তে দেখবে, অর্থাৎ এক্সাক্ট 12 বেগে দেখবে না। তাহলে আমাদের এখানে বা এদিকে যে বৃষ্টিটা সরাসরি নিচের দিকে পড়তেছে, গাড়ি চালক কিন্তু বৃষ্টিটাকে সরাসরি নিচের দিকে পড়তে দেখবে না, সে কিন্তু বৃষ্টিটাকে অন্যদিকে দেখবে। এই কারণে আমাদের হচ্ছে এখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে আসতে হবে। আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তাহলে যার সাপেক্ষে আমরা জানি কি, তাকে, সে যেদিকে আছে তার ডিরেকশনটা আমাদের উল্টিয়ে দেওয়া লাগে, অর্থাৎ তাকে 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে নিয়ে আসতে হয়। এইটা কেন নিয়ে আসতে হয়, এটার একটা আলোচনা আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আহ অথবা তোমরা যদি না বুঝো কমেন্ট করো, আমি হচ্ছে দেন তোমাদেরকে পরে জানিয়ে দিব না। দেখো, খুবই সহজ একটা জিনিস আপেক্ষিক বেগের, যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবা। ওকে, আমরা দেখো চিত্রটাকে আমরা একটু সহজ করে এখানে আঁকি। ভি সমান হচ্ছে আমাদেরকে 18 দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে 12। এখন একটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কার সাপেক্ষে কার বেগ নিবা। তুমি কি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ নিবা, না বৃষ্টির সাপেক্ষে গাড়ির বেগ নিবা। এখানে তুমি একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারো। দেখো, কার সাপেক্ষে, মানে সাপেক্ষে মানে কি, ব্যাপারটা হচ্ছে যে দেখতেছে। আচ্ছা, এখন বৃষ্টি কি গাড়িকে দেখবে, না গাড়ি বৃষ্টিকে দেখবে? অবশ্যই গাড়ির মধ্যে তো মানুষ থাকে, সো গাড়ি বৃষ্টিকে দেখবে, পর্যবেক্ষণ করবে। সো সাপেক্ষে কার হবে, গাড়ির সাপেক্ষে হবে, বৃষ্টির সাপেক্ষে কিন্তু হবে না। তাহলে গাড়ির বেগ কোন দিকে আছে, গাড়ির বেগ আছে এদিকে, তাহলে গাড়ির বেগকে আমরা কি করবো, গাড়ির বেগকে আমরা উল্টা দিকে নিয়ে আসবো, -ভি আকারে। সো এটার মান হচ্ছে তাহলে কত, 18। এখন এই মাইনাসটা কিন্তু শুধু ডিরেকশনের জন্য, এটা কিন্তু মানের উপর কোনো ইফেক্ট ফেলবে না। তার মানে ভি এর মান কিন্তু আমরা 18 ধরে নিতে পারি। তাহলে এখন এই ভেক্টরটার আমাদের দরকার নাই, এটা আমাদের এখন দরকার নাই। আর আমরা যেহেতু এটা দিয়ে গাড়িটাকে উল্টা দিকে নিয়ে আসলাম, মানে স্থির করে ফেললাম, তাহলে এখন হচ্ছে আমাদের মেইন বেগ হচ্ছে কিন্তু এটা। তার মানে এখন এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে হওয়া উচিত, এদিকে হবে, ডব্লিউ। তাহলে এখন এই লব্ধি ডব্লিউ বা আর যাই বলি না কেন, তার সূত্র কি হবে, √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। আলফার মান কোনটা, এই পুরাটা হচ্ছে আলফা, দেখতেই পাচ্ছি আমরা, এটা 90 ডিগ্রি। সো মান জাস্ট বসাইলে হয়ে যাচ্ছে 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, 2 × 12 × 18 ইন্টু হচ্ছে cos 90। তাহলে ওইটুকু তো আমাদের আর শূন্য হয়ে যাচ্ছে যেহেতু cos 90, তাহলে আমরা বলতে পারি 12 স্কোয়ার প্লাস হচ্ছে 18 স্কোয়ার। তাহলে দেখো তো 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার মানে কত আসতেছে, আমরা একটু করে দেখি। √12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, অ্যান্সার আসতেছে 21.63, বা আমরা বলতে পারি 6√13, এটা বলা যায়। 6√13 রাখি আমরা, এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ। আচ্ছা,
তো বৃষ্টির লব্ধি বেগ আমরা পেয়ে গেলাম। আমাদের 3 নম্বরের কোশ্চেন সলভ, 3 নম্বরটা আমাদের সলভ হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে আসি, ঘ নম্বর। দেখো ঘ নম্বর কোশ্চেন তোমাদেরকে কি বলছে। ঘ নম্বর বলছে উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। একটু ইউনিক টাইপের কোশ্চেন, বোর্ডে আসলে এর আগে এমন ধরনের অঙ্ক খুবই আমার জানা মতে আসে নাই, হয়তো আসতে পারে। দেখো এখন বলতেছে গাড়ির পেছনের গ্লাসে বৃষ্টি কত মানে বৃষ্টি ভিজবে কিনা। তো এখানে একটা তথ্য দেওয়া আছে পেছনের গ্লাস সম্পর্কিত, যে গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। এই তথ্যটা আমাদেরকে হেল্প করবে। খেয়াল করো, আমরা গাড়িটাকে একটু আঁকি এখানে আরেকবার। এই হচ্ছে আমাদের গাড়িটা। চিত্র সুন্দর না হওয়ার জন্য দুঃখিত। তো দেখো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পেছনের গ্লাস, এই গ্লাসটা এটা হচ্ছে সেই পেছনের গ্লাস। এখন এই গ্লাসটা বলতেছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, মানে ভূমির সাথে। তো ভূমি মানে কি আসলে এক্স অক্ষটাকে বোঝায়। তো আমরা ধরো এক্স অক্ষ নিলাম। এখন এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি 30 ডিগ্রি, অথবা তুমি চাইলে এই অ্যাঙ্গেলটাকেও 30 ডিগ্রি বলতে পারো, যেটা আসলে ভূমির সাথে মানে এক্স অক্ষের সাথেই বোঝায়। তোমার যেটা ইচ্ছা তুমি এটা ধরে নিতে পারো। It's up to you। এখন আমরা এই অ্যাঙ্গেলটা ধরলে আমাদের জন্য সুবিধা, কেন সুবিধা একটু পরে বলতেছে। তো এটাও 30 ডিগ্রি বোঝায়, এটাও 30 ডিগ্রি বোঝায়। আচ্ছা, এখন বলতেছে বৃষ্টি পিছনের গ্লাসকে ভেজাবে কিনা। একটা জিনিস খেয়াল করো, আমি একটু চিত্রটাকে এখানে আঁকি। এটা 30 ডিগ্রি। এখন বৃষ্টি যদি এরকম ভাবেই পড়ে তাহলে গাড়ির গ্লাস ভিজবে, স্বাভাবিক। কিন্তু দেখো বৃষ্টি যদি এরকম ভাবে পড়ে, এরকম ভাবে পড়লে কিন্তু গাড়ির গ্লাস ভিজবে না, কারণ গ্লাস কিন্তু এখন এইটা। আবার বৃষ্টি যদি এরকম ভাবে পড়ে গাড়ির গ্লাস কিন্তু ভিজবে। তার মানে পুরাটাই ডিপেন্ড করতেছে অ্যাঙ্গেলের উপর। দেখো তো, আমি যদি বলি যে গাড়ির গ্লাসকে ভেজানো যাবে না, তাহলে কি করতে হবে বলো। গাড়ির গ্লাসকে ভেজানো যাবে না, তাহলে এটা 30 ডিগ্রি। তার মানে যদি গাড়ির গ্লাস না ভিজে তাহলে আমাকে 30 ডিগ্রির চাইতে কম অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তে হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আরো কম হওয়া লাগবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি চাইতে কম অ্যাঙ্গেল। আর যদি বৃষ্টিতে ভিজতে হয়, মানে গাড়ির গ্লাস যদি বৃষ্টিতে ভিজে, তাহলে কি হবে, বৃষ্টিকে এরকম ভাবে পড়তে হবে, অর্থাৎ 30 ডিগ্রি চাইতে বেশি অ্যাঙ্গেলে পড়তে হবে। আচ্ছা, তো আমরা একটু জিনিসটাকে বুঝি। চলো আমরা অঙ্কটা করে ফেলি, তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। খেয়াল করি, এখন আমাদের গাড়িটার বেগ কোন দিকে, এদিকে ছিল v18, ইউ কোন দিকে ছিল, এদিকে ছিল 12। তো আমরা কার সাপেক্ষে কার বেগ হিসাব করবো, গাড়ির সাপেক্ষে বৃষ্টি, তার মানে গাড়িটাকে উল্টা দিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসলাম, এটা আমাদের এখন দরকার নাই আর। এখন আমাদের বৃষ্টি কোন দিকে পড়বে, এদিকে পড়বে, লব্ধিটা এদিকে হবে। এখন আমাদের সোজা কথা অ্যাঙ্গেল বের করতে হবে। যেহেতু আমাদেরকে গাড়ির গ্লাসের অ্যাঙ্গেলটা ভূমির সাথে দেওয়া আছে, তাই আমরাও বৃষ্টিটা ভূমির সাথে কত কোণে পড়তেছে এটা আমরা দেখবো। আমরা ধরে নেই যে ধরি বৃষ্টি গ্লাসের সাথে থিটা কোণে পড়ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এখান থেকে থিটার মানটা বের করা। তো ট্যান থিটা সমান, তোমার সূত্রটা নিশ্চয়ই জানো, যে লব্ধি যার সাথে, এটা হচ্ছে লব্ধি, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা থাকবে। তো লব্ধি এখানে ভি এর সাথে কোণ উৎপন্ন করছে, তাই ভি সিঙ্গেল থাকতেছে। উপরে আমরা লিখবো ইউ সাইন আলফা, নিচে লিখবো আমরা ইউ কজ আলফা। তো আলফা তো এখানে 90 ডিগ্রি। দেন এখান থেকে আমরা হচ্ছে থিটার মান বের করবো। তো ইউ কত, 12 সাইন 90 ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান হচ্ছে এখানে 18 প্লাস 12 কজ 90। আচ্ছা, তো থিটার মান আমাদের বের হবে tan ইনভার্স 1 12 ডিভাইডেড বাই 18। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের অ্যান্সারটা কত আসছে। tan ইনভার্স 12 ডিভাইডেড বাই 18, অ্যান্সার আসতেছে 33.69 ডিগ্রি। 33.69 ডিগ্রি। দেখো তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 33.69 ডিগ্রি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, গাড়িটা গ্লাসের সাথে মানে গ্লাসটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে বাঁকানো ছিল, 30 ডিগ্রি। ধরো এটা 30 ডিগ্রি, তাহলে দেখো তো 30 ডিগ্রির চাইতে বেশি কোণে বৃষ্টি পড়তেছে। সো গাড়ির গ্লাস কোনটা ছিল, গাড়ির গ্লাস কিন্তু ছিল এইটা। এখন বৃষ্টি পড়তেছে কি রকম ভাবে, বৃষ্টি পড়তেছে এরকম ভাবে, এরকম ভাবে বৃষ্টি পড়তেছে, এরকম ভাবে বৃষ্টি পড়তেছে।
তার মানে অবশ্যই গাড়ির গ্লাসটা এখানে ভিজবে, কারণ বৃষ্টিটা গাড়ির গ্লাসটা অনুভূমিকের সাথে যত কোণ উৎপন্ন করছে তার থেকে বৃষ্টি বেশি কোণে পড়তেছে। তো বৃষ্টি যেহেতু বেশি কোণে পড়তেছে তাই আমাদের এখানে গ্লাসটা ভিজবে, আমরা এটা বলতেই পারি। ওকে, তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, আমরা বলতে পারি। সুতরাং যেহেতু সুতরাং না, যেহেতু থিটা গ্রেটার দেন 30 ডিগ্রি, তাই গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আজকে হচ্ছে আমরা ভেক্টরের চিটাগং বোর্ড 23-এ আসা একটা অঙ্ক দেখবো, নদী নৌকার অঙ্ক। তো চলো হচ্ছে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, এখানে দেখো বলে দেওয়া আছে চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে একটি রাস্তা হলো এবি, অর্থাৎ এই যে বিসি একটা নদী আছে, এই নদীটা এই যে এরকম করে, সো এটার রাস্তা ঘেঁষে, এটার কিনারা ঘেঁষে একটা রাস্তা হচ্ছে এবি, এই যে এবি রাস্তাটা, রাস্তা আসলে এই পুরাটা। দেন বলছে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড, তার মানে আমরা আইডেন্টিফাই করে ফেললাম ইউ মানে দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড, এবং একজন মাঝি 4 মিটার/সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছেন, তার মানে মাঝির বেগ দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড। গাড়ি বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়, মানে নৌকাটা যখন, মানে গাড়িটা যখন এই থেকে বি বিন্দুতে আসে তখন হচ্ছে সে 40 সেকেন্ড থামে। আচ্ছা, এখন প্রথম কোশ্চেন বলতেছে মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে। আচ্ছা, সো টাইম বের করতে বলছে, রাইট? সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে। তো সর্বনিম্ন সময় বা ন্যূনতম সময় আমরা সূত্রটা গত ক্লাসে শিখছি। ন্যূনতম সময় যদি বলে তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত, মানে টাইম কিভাবে বের করে, টি ইকুয়াল আমরা জানি হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তো ন্যূনতম সময় যখন বলে তখন হচ্ছে আলফার মান 90 ডিগ্রি, মানে সাইন 91। সো এখানে নদীর প্রস্থ দেওয়া আছে, দেখো এই যে বিসি যেটা, এটাই নদীর প্রস্থ 0.5 কিলোমিটার। 0.5 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাচ্ছি 1000 গুণ ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে 4। সো আমরা চলো ক্যালকুলেশন করে দেখি 0.5 ইন্টু 1000 কত আসে। আমাদের ক্যালকুলেশন আসতেছে 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 4, 125 আসতেছে, 125 সেকেন্ড। এত সেকেন্ড আমাদের সময় লাগতেছে এক পার থেকে অপর পারে পৌঁছাইতে। আচ্ছা, আমাদের প্রথম অঙ্কটা শেষ, এবার আমরা সেকেন্ড অঙ্কে আসি। আমাদের সেকেন্ড ম্যাথে আমাদেরকে বলছে যে গাড়ি যখন এই অবস্থানে সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। ওকে, এটাই আমাদের কোশ্চেন। গাড়ি যখন এই অবস্থানে, আচ্ছা আমি কোশ্চেনটা ভালো করে পড়ে দেখাচ্ছি। গাড়ি যখন এই অবস্থানে তখন সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। সো খেয়াল করো, এই মানুষগুলার সি থেকে বি তে পৌঁছাইতে একটা টাইম লাগবে। আচ্ছা, আমি চিত্রটা একটু তোমাদেরকে এখানে এঁকে দেখাই। ধরো এইটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে নদী, এই মাঝখানে হচ্ছে নদী। তো এখান থেকে যাত্রা শুরু করে তারা এইখানে পৌঁছাইতে চায়। এখন বাসটা যে সময়ে এ থেকে বি বিন্দুতে আসবে এবং থামবে, ওই যে কিছুক্ষণ যে যাত্রা বিরতি দেয় 40 সেকেন্ড, ততক্ষণে এই যাত্রীরা সি বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা। ঠিক আছে, তার মানে যদি পৌঁছাইতে পারে গাড়িতে উঠতে পারবে, না হলে পারবে না। এখন খেয়াল করো, সি বিন্দু থাকা যাত্রীরা যদি ডিরেক্টলি বি বিন্দুতে পৌঁছাইতে চায় তাদেরকে কোন বরাবর রওনা করতে হবে, এই বরাবর রওনা করতে হবে। না হলে তারা এই অবস্থানে পৌঁছাতে পারতেছে না। তারা যদি সোজাই রওনা করে তারা তো এদিক বরাবর পৌঁছাবে, যেটা কিন্তু হবে না। তার মানে কারণ বাস আমার আসবে এখানে। ওকে, তাহলে আমরা এই বরাবর রওনা করব। এখন এই বরাবর যে রওনা করলো তারা কত ডিগ্রি কোণে রওনা করলো, এটা হচ্ছে নদীর স্রোত আমাদের কাছে দেওয়া আছে, ইউ এর মান কত, ইউ এর মান দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, আর নৌকার বেগ দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এই আলফাটা বের করতে হবে যে আলফা কত ডিগ্রি। ওকে, তাহলে আলফা পাইয়ে গেলে আমরা টি এর মান ইজিলি বের করতে পারবো। তো চলো আমরা আলফা বের করে ফেলি। এখন আলফা কিভাবে বের করবো, দেখো তারা এই বরাবর পৌঁছাইতে চায়, তাহলে এটা তার লব্ধি, লব্ধির সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণ কত, সেটা হচ্ছে থিটা। থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি আলফা বের করার জন্য।
যার সাথে কোণ উৎপন্ন করছে সে একা থাকবে, কার সাথে? ইউ এর সাথে। আর উপরে কি বসবে তাহলে? উপরে বসবে ভি সাইন আলফা, নিচে বসবে ভি কজ আলফা। তো তোমরা জানো tan90 মানে হচ্ছে 1/0, যদি বসাই আমরা ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, সো এখন tan90 এর জায়গায় আমরা 1/0 বসাই, তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন আমরা ক্যালকুলেশন করলে কজ আলফা, আমি একবার লিখে দিচ্ছি, কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, বা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, সো মাইনাস 2/4 কজ ইনভার্স মাইনাস হাফ, যেটা করলে আসতেছে 120 ডিগ্রি। আলফার মান 120 ডিগ্রি। এত ডিগ্রি কোণে তাদেরকে নৌকা, মানে যদি তারা পাড়ি দেয়, আই মিন শুরু করে যাত্রা, তাহলে তারা সি থেকে সোজাসুজি বি বিন্দুতে পৌঁছাতে পারবে। এখন আমরা টাইম বের করি, যে সুতরাং সি থেকে যাত্রীরা বি বিন্দুতে পৌঁছানোর সময়, হাতের লেখা খারাপ হওয়ার জন্য দুঃখিত, একটু বুঝে নিও। বি বিন্দুতে পৌঁছানোর সময় টি সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সো ডি এর মান 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি হচ্ছে 4 আর হচ্ছে সাইন 120। তো আমরা যদি এটার ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার কত আসে আমরা দেখি, চলো। 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন 120, অ্যান্সার আসছে 144.337 সেকেন্ড। এত সেকেন্ড যাত্রীরা সি থেকে বি তে পৌঁছাইতে এই পরিমাণ সময় লাগছে। এখন আমরা দেখব বাসটা এ থেকে বি তে পৌঁছাইতে কি পরিমাণ টাইম লাগছে, এবং ওই টাইমের সাথে বাসটা যে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয় সেটাও কিন্তু যোগ করতে হবে। তো চলো আমরা বের করি, বাসটি এ হতে বি বিন্দুতে পৌঁছাতে বাসটির সময়। তাহলে নরমালি যেহেতু এখানে কোনো বাসের কোনো কি রকম বেগে যাচ্ছিল কিছু উল্লেখ করা নাই, আমরা ধরে নিই বাসটা সমবেগে যাচ্ছিল, তো আমরা ধরে নিই s ইকুয়াল ভিটি। তাহলে টি ইকুয়াল আসতেছে s বাই ভি। আচ্ছা, সো এখন আমাদের কাছে দেখো কি কি দেওয়া আছে। বাসের বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে বাসের বেগ, এবং আমাদের কাছে আর কি দেওয়া আছে বলতো, আমরা এখানে কিভাবে বের করতে পারি, এবং রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 কিলোমিটার। সো এস এর মান দেওয়া আছে 1.2 কিলোমিটার, ঠিক আমরা মিটার নিয়ে যাচ্ছি, এবং আমাদের কাছে বাসের বেগ দেওয়া আছে কত, বাসের বেগ দেওয়া আছে 15, মানে গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড। ওকে, সো 15। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 1.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 15, অ্যান্সার আসতেছে 80 সেকেন্ড। বাসটি এ থেকে বি তে পৌঁছাতে 80 সেকেন্ড টাইম লাগতেছে। বাসটা কিন্তু আবার যাত্রা বিরতি দেয়, তার মানে সুতরাং বাসটির যাত্রা বিরতি সহ বি বিন্দুতে মোট সময় টি প্রাইম ধরি আমরা এটাকে, আচ্ছা এটাকে আমরা টি1 ধরি, এটাকে টি প্রাইম ধরি, তাহলে 80 প্লাস 40, তার মানে বাসটা টোটাল 120 সেকেন্ড সময় পর্যন্ত বি বিন্দুতে ছিল, কিন্তু ওই যাত্রীরা পৌঁছাতে টাইম লাগছে 144.337 সেকেন্ড, যেটা কিন্তু 120 সেকেন্ডের চাইতে বেশি। তার মানে যেহেতু টি গ্রেটার দেন এখানে টি প্রাইম হয়ে যাচ্ছে, অর্থাৎ বাসটি কিন্তু আগেই চলে যাবে, বাসটা কিন্তু বি বিন্দুতে আর থামবে না, 120 সেকেন্ডের বেশি থামবে না। সো যাত্রীরা কিন্তু গাড়িতে উঠতে পারবে না, সুতরাং অ্যান্সার হচ্ছে যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো, কোথাও সমস্যা হয়, আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা হচ্ছে চিটাগং বোর্ড 23-এর কোশ্চেনটা সলভ করি। আমাদের এখানে কোশ্চেনটা সহজ মোটামুটি। তো তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি, ভেক্টর ত্রয় মিলে একটি ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। প্রথম কোশ্চেন হচ্ছে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত, আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে এ বি সি তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করবে কিনা। আচ্ছা, তো দুইটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ
কিভাবে বের করা যায়, মানে একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আচ্ছা দেখো, লম্ব অভিক্ষেপ বের করার জন্য সব সময় হচ্ছে তোমরা ডট গুণন অ্যাপ্লাই করবা। লম্ব অভিক্ষেপের জন্য হচ্ছে সব সময় আমরা ডট গুণনের সাহায্যে বের করব, ডট গুণন। আচ্ছা, তো এখন ডট গুণনের সাহায্যে কয়েকটা জিনিস বের করা যায়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ডট গুণনের সাহায্যে আমরা লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। তারপরে হচ্ছে ডট গুণনের সাহায্যে আমরা দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ বের করতে পারবো। মধ্যবর্তী কোণ বের করা যাবে। সবসময় মনে রাখবা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললেই হচ্ছে ডট গুণন করতে হবে। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। লম্ব অভিক্ষেপ বের করতে বলতেছে। তো একটা কথা, এখন ডট গুণনের সাহায্যে কি হবে আসলে লম্ব অভিক্ষেপ বের করে, এটা আগে আমরা একটু জেনে নেই। যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে আমরা জানি এ বি কস থিটা। এখন তোমাকে যদি এখানে যেমন কোশ্চেনে বলছে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, এটার মানে কি আসলে, কি বোঝায়? দেখো, অভিক্ষেপ কথাটার মানে হচ্ছে এক কথায় হচ্ছে ছায়া, এক কথায় হচ্ছে ছায়া। আচ্ছা ধরো এটা এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে ভূমি। মাটির উপর একটা গাছ ধরো এরকম হয় বাঁকানো অবস্থায় আছে, এটা হচ্ছে গাছ। তো এখন বলো, যদি ওই দিন রৌদ্র থাকে তাহলে হচ্ছে এই গাছের একটা ছায়া মাটির উপর পড়তেছে, তাহলে মাটির উপর গাছের ছায়ার দৈর্ঘ্য যত, এটাকেই আমরা বলতেছি গাছের লম্ব অভিক্ষেপ। তো এখানেও সেম ব্যাপার, যেমন আমাদেরকে বলছে বি বরাবর এর লম্ব হবে, ও এখানে অভিক্ষেপ কার লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ কার বরাবর, মানে কার উপর, বি এর উপর। তাহলে বি ভেক্টর ধরি আমরা এটাকে, এ ভেক্টর ধরি এটাকে। তাহলে এই যে এ এর উপর, মানে সরি বি এর উপর এ ভেক্টরের একটা অভিক্ষেপ আছে, আমি যদি এই এটাকে এনে বি এর উপর বসাতাম তাহলে একটা দৈর্ঘ্য পেতাম, মানে একটা ছায়া পেতাম। সো ওই দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ হিসেবে কাজ করবে। ওকে ডান। তো লম্ব অভিক্ষেপ বের করার জন্য হচ্ছে আমরা এখানে মেইনলি যার একটা কথা মনে রাখবো, যার অভিক্ষেপ তার কস থিটা। সো আমরা কার অভিক্ষেপ বের করতেছি, আমরা বের করতেছি হচ্ছে এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এ কস থিটাকে এক পাশে নিয়ে আসবো, আনার পরে এইবার হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি। আচ্ছা, এখন যদি আমরা মানগুলা বের করে দেখাই, এ ভেক্টর ছিল টু 3i প্লাস 2j প্লাস কে, 3i প্লাস 2j প্লাস হচ্ছে কে, ডট বি ভেক্টর ছিল i প্লাস 2j প্লাস 3k। ওকে, i প্লাস 2j প্লাস 3k। আর নিচে হচ্ছে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান। ওকে, সো বি ভেক্টর সমান কি ছিল, i প্লাস 2j প্লাস 3k। তোমরা সবাই মান নির্ণয় করা জানো, শুধু সহগগুলোর স্কয়ার করে দিব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই যে এটা সহগ 1, এর সহগ এখানে 2, এর সহগ হচ্ছে 3। ওকে, তো এখন হচ্ছে আমরা জাস্ট উপরে ডট গুণন করব। ডট গুণনের নিয়ম আশা করি সবাই জানি আমরা, আই এর সহগের সাথে আই এর সহগ গুণ জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ। তো এখানে আই এর সহগ হচ্ছে 1, এখানে আই এর সহগ হচ্ছে 3, তো 3 ইন্টু 1 মানে 3, প্লাস জে এর সহগ এখানে আছে 2, এখানে আছে 2 মানে 2 ইন্টু 2 মানে 4, প্লাস কে এর সহগ হচ্ছে প্রথমে 1 পরে 3, 3 ইন্টু 1 মানে 3। আর এখানে আসতেছে 9 4 13 14। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 4 3 7 7 3 10, 10/√14। এইটুকুই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 10/√14। এটাই হচ্ছে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। যদি আমাদেরকে এখানে বলতো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, আমরা তখন বি কস থিটাকে আলাদা করে ফেলতাম এবং বাকিগুলাকে অন্য পাশে নিয়ে ক্যালকুলেশন করতাম, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে যাই। দেখো, 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এ বি সি তিনটা ভেক্টর সমতলীয় হবে কিনা বা একই সমতলে অবস্থান করবে কিনা। আচ্ছা, তিনটি ভেক্টর পরস্পর একই সমতলে অবস্থান করার শর্ত হচ্ছে, তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত। শর্তটা কি? শর্তটা হচ্ছে দেখো, যদি এরকম হয় এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল
বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0 হয়, তাহলে তারা সমতলীয় হবে। অর্থাৎ এদের মধ্যে এইটা অথবা এইটা অথবা এইটা, এগুলার মান যে কোনো একটা মান আমরা যদি শূন্য বের করি, মান বলতে আসলে ভেক্টর মানে যা করা এখানে যা আছে, প্রথমে ক্রস গুণন পরে ডট গুণন করব, করে যদি আমরা এখানে অ্যান্সারটা শূন্য পাই তাহলে হচ্ছে তারা একই সমতলে অবস্থান করবে। ওকে, তাহলে আমরা এখন চেক করি, চলো। ফার্স্ট অফ অল আমরা তিনটা ভেক্টর লিখে ফেলি। আমাদের কাছে এ ভেক্টর কি দেওয়া আছে, 3i প্লাস 2j প্লাস কে, 3i প্লাস 2j প্লাস হচ্ছে কে। দেন আমাদের কাছে বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k, i প্লাস 2j প্লাস 3k, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আচ্ছা, আর সি ভেক্টর আমাদের দেওয়া আছে i প্লাস 2j প্লাস 2k, সি ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 2k। এখন তোমরা এখানকার যে কোনো একটাকে তোমরা ধরে, তোমাদের যেটা পছন্দ হয় সেটা ধরে তোমরা হচ্ছে কাজ করা শুরু করতে পারো। আমি ধরো এটা দিয়ে কাজ করতেছি, এ ডট বি ক্রস সি। তো আমাদের প্রথমে দেখো কি করতে হবে, বি আর সি এর ক্রস গুণন করতে হবে, তারপর এ এর সাথে ডট গুণন করতে হবে। তো চলো প্রথমে আমরা হচ্ছে বি ক্রস সি এর ডট গুণন করি। আমরা সবাই নিশ্চয়ই জানি যে ক্রস গুণন, ক্রস গুণন কিভাবে করতে হয়, নির্ণায়কের সিস্টেমে করতে হয়। তোমরা ম্যাথে যেভাবে ম্যাট্রিক্স নির্ণায়ক করছো সেই নির্ণায়কের সিস্টেমে করতে হয়। প্রথমে হচ্ছে আমরা সহগ গুলাকে বসাবো, আই জে কে, সিরিয়াল ওয়াইজ বসাইতে হবে আই জে কে, উল্টা পাল্টা বসালে কিন্তু হবে না। প্রথমে হচ্ছে যে থাকবে, প্রথমে কে আছে, বি আছে, তো ফার্স্টে আমরা হচ্ছে বি এর সহগ গুলা বসাবো। দেখো এখানে আই এর সহগ কত 1, এখানে জে এর সহগ কত 2, 2 বসালাম, কে এর সহগ কত 3, যার সহগ তার নিচে বসাতে হবে। এরপরে পরে যে থাকবে তার সহগ গুলা, এখানে আই এর সহগ কত 1, এখানে আই এর সহগ কত, জে এর সহগ কত 2, এখানে কে এর সহগ হচ্ছে 2, জাস্ট বসিয়ে দিলাম। এবার আমাদের ক্যালকুলেশনের পালা। তো প্রথমে হচ্ছে আমরা আই ক্যাপ রাখবো, আই ক্যাপ যখন আমরা ধরবো তখন আমাদের এই কলামটা বাদ চলে যাবে, আর হচ্ছে এই রোটা তখন বাদ, এই কলামটা বাদ এই রোটা বাদ, বাকিগুলা ক্যালকুলেশন করবো। প্রথমে আমরা এটা দিয়ে এটাকে ক্যালকুলেট করবো, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, নিয়ম অনুযায়ী মাঝখানে একটা মাইনাস চিহ্ন, দেন এটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করবো, 3 ইন্টু 2 মানে 6। তারপর তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের জে ভেক্টর, জে ভেক্টর দিতে হবে, নিয়ে কাজ করতে হবে। তো আমরা যখন জে ভেক্টর ধরবো তখন তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তো আমরা যখন জে ধরবো তখন এই কলামটা বাদ চলে যাবে, যে বরাবর যেটা আছে, আর যেই রোতে আছে সেই রোটাও বাদ চলে যাবে। তাহলে থাকতেছে কে, এই 1 এর সাথে প্রথমে 2, এই 2 মানে হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু 1 মানে হচ্ছে 3, -3, এটা। তাহলে আমাদের জে ধরার কাজও আমাদের শেষ। আচ্ছা, এবার আমরা ধরবো হচ্ছে কে। ওকে, সো কে নিয়ে কাজ, কে ভেক্টর যখন আমরা কে ধরবো তখন আমাদের এই কলামটা বাদ চলে যাবে এবং এই রোটাও বাদ চলে যাবে। কাকে কাকে নিয়ে কাজ করব, 1 ইন্টু 2 এন্ড হচ্ছে 2 ইন্টু 1। তো প্রথমে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, দেন আমাদের কাজ এখানে শেষ। আচ্ছা, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। প্রথমে আসতেছে -2i, দেন আসতেছে +5j, সরি +5j না, এটা হচ্ছে +j হবে শুধু, আর পরেরটা হচ্ছে কে তো থাকতেছে না, কে শূন্য হয়ে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে বি ক্রস সি পেয়ে গেলাম আমরা। এখন এটার সাথে আমরা কার ডট গুণন করব, এ ভেক্টরের ডট গুণন করব। আচ্ছা, তো এখন যদি আমরা এ ভেক্টরের ডট গুণন করি তাহলে আমরা এখন করব এ ডট বি ক্রস সি। তাহলে এ আমরা পেলাম 3i প্লাস 2j প্লাস কে ডট বি, বি ক্রস সি এর ভ্যালু আমরা পেলাম -2i প্লাস জে ক্যাপ। এখন চলো আমরা আই এর সহগের সাথে আই এর সহগ, এখানে আই এর সহগ কত 2, এখানে আই এর সহগ হচ্ছে 3, 3 ইন্টু -2 মানে কত, -6। দেন হচ্ছে দেখো জে এর সহগ, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তার মানে +2, আর কে এর সহগ তো নাই, তার মানে আসতেছে -4। তো খেয়াল করো, যেহেতু আমাদের এখানে অ্যান্সারটা শূন্য আসে নাই, শূন্য আসে নাই তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আমাদের এটা আসলে সমতলীয় না, ভেক্টর তিনটা সমতলীয় না। তোমরা লিখবো যেহেতু এ ভেক্টর ডট বি ক্রস সি নট ইকুয়াল 0, তাই ভেক্টর ত্রয়, তাই ভেক্টর, সরি
ভেক্টর ত্রয় সমতলীয় নয়। সমতলীয় নয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন তোমরা চাইলে বাকিগুলো চেক করতে পারো, যেমন বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি, তোমরা যদি চেক করে ওগুলো তোমরা সেম অ্যান্সার পাবা। এখানে ডট হবে একটা, সো যে কোনো একটা চেক করলে আসলে হচ্ছে। আমরা বরিশাল বোর্ড 2023 সলভ করবো ভেক্টরের। তো প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে নেই। নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাকে দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। রশি দুটির মধ্যে আলফা কোণ সৃষ্টি হয়। ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বলল। প্রথম কোশ্চেন, দেখাও যে জাহিন নাহিনের সমান পরিমাণ বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো চিত্রটা আমরা ফার্স্ট একটু এঁকে নেই তাদের মতো করে, উদ্দীপকের মতো করে। তো এই ধরো হচ্ছে সেই ট্রাকটা, এই ট্রাকটাকে দুইটা রশিতে দুইজন টানতেছে। ধরো এদিকে টানতেছে নাহিন, এদিকে টানতেছে হচ্ছে জাহিন। বলতেছে 3 নম্বর কোশ্চেন বলতেছে দুইজন সমান পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে আমরা ধরে নিলাম দুজনে সমান পরিমাণ বল প্রয়োগ করছে, এবং তাদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম হচ্ছে আলফা। এখন প্রশ্ন হচ্ছে, দেখাইতে বলছে যদি তারা সমান পরিমাণ বল প্রয়োগ করে তাহলে এই যে লব্ধিটা থাকবে মাঝখানে, এই লব্ধিটা হচ্ছে এই আলফাকে সমদ্বিখণ্ডিত করবে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান সমান অ্যাঙ্গেল হবে। আচ্ছা, তো আমরা ধরে নেই যে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের উৎপন্ন কোণ হচ্ছে থিটা। আমরা ধরি লব্ধি আর এর সাথে, লব্ধি আর এর সাথে আমরা জাহিনেরটা ধরে নিই, একই তুমি নাহিনেরটাও ধরতে পারো। জাহিনের উৎপন্ন কোণ থিটা। আচ্ছা, তো আমরা এখন ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে আমাদের থিটার মান যদি α/2 হয় তাহলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ। আমরা জানি লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে সিঙ্গেল থাকে। যেহেতু এখানে দুইটাই সমান সমান এফ, তাহলে একটাকে লিখলেই চলে এফ, উপরে বসবে এফ সাইন আলফা, নিচে বসবে এফ কজ আলফা। আচ্ছা, তো আমরা জাস্ট একটু এখানে ক্যালকুলেশন করব এখানে। এখন এখানে সাইন আলফা থাকুক, আমরা এখান থেকে এফ কমন নেই। কমন নিলে কি থাকতেছে, 1 প্লাস কজ আলফা। দেখো 1 প্লাস কজ আলফা, তাহলে এফ কাটাকাটি, উপরে সাইন আলফা, নিচে থাকতেছে 1 প্লাস কজ আলফা। আচ্ছা, এখন সাইন আলফাকে আমরা এভাবে লিখতে পারি, সাইন 2 ইন্টু α/2, আর 1 প্লাস কজ আলফাকে আমরা লিখতে পারি কস 2 ইন্টু α/2। কেন আমরা এগুলা লিখলাম, আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। আমরা জানি সাইন 2a সমান হচ্ছে 2 সাইন এ কজ এ। আবার আমরা সূত্র জানি কজ 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a ইকুয়াল 2 কজ স্কয়ার এ। এই সূত্রগুলো আমরা এখন এখানে প্রয়োগ করব। চলো প্রয়োগ করি আমরা। তো প্রথমে হচ্ছে সাইন 2a, তার মানে 2 সাইন এ ইন্টু কজ এ, নিচে 1 প্লাস কস 2a, তাহলে আমরা লিখতে পারি 2 কজ স্কয়ার এ। তাহলে খেয়াল করো 2 কাটাকাটি, একটা কজ কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে কি থাকতেছে, সাইন α/2, নিচে থাকতেছে কজ α/2। তো সাইন α/2 ডিভাইডেড বাই কজ α/2 মানে হচ্ছে টেন α/2। আর আমাদের এই পাশে ছিল কত, টেন থিটা। তাহলে দুই পাশ থেকে আমরা টেন গুলাকে রিমুভ করতে পারি, দেন থিটা ইকুয়াল লিখতে পারি α/2। তার মানে থিটার মান যেহেতু α/2 পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে লব্ধিটা হচ্ছে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করছে। এটাই হচ্ছে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আমরা এবার 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে। আচ্ছা, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে, মানে লব্ধির মান সর্বোচ্চ হবে। ওকে, সো আমরা জানি লব্ধির মান কখন সর্বোচ্চ হয় বলতো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয়, অর্থাৎ তারা যখন একই দিকে কাজ করে তখন তাদের মধ্যবর্তী কোণ হয়, মানে লব্ধি হয় সর্বোচ্চ। আচ্ছা, তা আমরা ধরে নেই যে লব্ধি সর্বোচ্চ হবে যদি দুটি ভেক্টর একই দিকে কাজ করে।
একই দিকে কাজ করে, অর্থাৎ নাহিন ও জাহিন একই দিকে দড়ি টানে। অর্থাৎ যদি আলফা শূন্য হয়, আলফা ইকুয়াল শূন্য হলে, আচ্ছা, তো আর ইকুয়াল, আচ্ছা আমাদের উদ্দীপকে কি আর কোনো তথ্য বলে দেওয়া ছিল? নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন লব্ধি বের করি। তাহলে লব্ধি হবে, আমরা ধরে নিই নাহিনের প্রয়োগকৃত বল হচ্ছে F1, জাহিনের প্রয়োগকৃত বল হচ্ছে F2। তাহলে লব্ধি ইকুয়াল হবে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos 0 ডিগ্রি, কারণ দুইজনে একই দিকে বল প্রয়োগ করতে হবে। তাহলেই কেবল সর্বনিম্ন বল প্রয়োগে লব্ধির মান সর্বোচ্চ হবে। তাহলে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার, 2 cos 0 এর ভ্যালু আমরা জানি 1। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি হবে? রুট ওভার F1 প্লাস F2 হোল স্কয়ার। তাহলে আমরা মানটা কি পাচ্ছি? F1 প্লাস F2, অর্থাৎ এইটাই হবে লব্ধির সর্বোচ্চ মান, আর ম্যাক্স, আমাদের এটাই হবে অ্যান্সার। জাস্ট তোমরা যদি এইটুকু ব্যাখ্যা লিখে এইটুকু করে দাও, তোমাদের অ্যান্সারটা সলভ। আমরা যশোর বোর্ড টেস্ট সলভ করব। তো দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ক্যাপ এন্ড বি ক্যাপ, সরি এ ভেক্টর এন্ড বি ভেক্টর। 3 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকে বর্ণিত ভেক্টর দ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো চতুর্ভুজ হোক বা সামান্তরিক হোক, যদি যদি চতুর্ভুজের দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকে, তখন আমরা জানি তাদেরকে ক্রস গুণন করে মান বের করলেই ক্ষেত্রফল বের হয়ে যায়। এখন দেখো এখানে আমাদেরকে কোথাও বলে দেওয়া নাই যে এরা হচ্ছে চতুর্ভুজের সন্নিহিত বাহু, কিন্তু আসলে যেহেতু কিছুই বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম যে এরা হচ্ছে চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। তাহলে চলো আমরা সলভ করি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা হচ্ছে এ এন্ড বি এর ক্রস গুণন করব। তাহলে এ এন্ড বি এর ক্রস গুণন করলে আমরা যেটা পাবো, ফার্স্টে ক্রস গুণনের নিয়ম তোমরা সবাই জানো হয়তো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে হচ্ছে আমরা এ এর সহগগুলো বসাবো 1 1 -1, তারপর হচ্ছে আমরা বি এর সহগগুলো বসাবো 2 -2 এন্ড হচ্ছে -3। তো প্রথমে ক্রস গুণন কিভাবে করতে হয় চলো জেনে আসি আমরা। ফার্স্টে আই ক্যাপ যখন ধরবো তখন এই কলামটা বাদ, এন্ড আই ক্যাপ যে রোতে আছে সেই রোটা বাদ। তাহলে প্রথমে 1 এর সাথে -3 গুণ করব, মানে -3, নিয়ম অনুযায়ী একটা মাইনাস দিতে হবে, এন্ড -1 এর সাথে -2 গুণ করলে +2, তার মানে এখানে 2 আসবে। তারপর হচ্ছে তোমার জে ক্যাপের আগে, জে ক্যাপের আগে হচ্ছে তোমার প্লাস দিতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ যে কলামে আছে সেই কলামটা বাদ, সেই রোটা বাদ। তাহলে আমরা কার সাথে? 1 এর সাথে -3 গুণ করব, মানে -3। এরপর হচ্ছে -1 এর সাথে এই 2 গুণ করব, মানে হচ্ছে নিয়ম অনুযায়ী মাইনাস ছিল, আর এখানে -1 × 2 মানে -2, মানে +2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের জে এর কাজ শেষ। এবার হচ্ছে আমরা কে কে নিয়ে কাজ করব। কে এর আগে নিয়ম অনুযায়ী প্লাস চিহ্ন দিতে হবে। তো প্লাস চিহ্ন যদি দেই, দেন আমাদের কে যে কলামে আছে ওই কলামটা বাদ, ওই রোটা বাদ। কার কার গুণ করবো? 1 × -2 মানে -2, নিয়ম অনুযায়ী -1 × 2 মানে হচ্ছে 2। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে আসতেছে কি -5 আই ক্যাপ, তারপরে হচ্ছে প্লাস জে ক্যাপ, এন্ড হচ্ছে -4 কে ক্যাপ। এখন জাস্ট আমরা এটার মান বের করলে হয়ে যাচ্ছে। এ ক্রস বি এর মান বের করব আমরা। সো মান বের করার প্রসিডিউর সবাই জানা আছে। আই স্কয়ারের, আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার। তাহলে দেখো আমরা মানটা কত পাচ্ছি? আমরা মানটা পাচ্ছি √42, এত বর্গ একক, এত বর্গ একক। এই বর্গ একক কথাটা কিন্তু লিখতে হবে, না হলে টিচার কিন্তু তোমার হাফ মার্ক কেটে দিতে পারে। আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা ঘ নম্বরে আসি। তো দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণফল শূন্য হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে এদের ডট গুণফল শূন্য হয় কিনা। তো চলো আমরা জাস্ট এ আর বি এর ডট গুণন করি, এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে ফার্স্টে আমরা এ কে উঠাই। এ হচ্ছে কত? আই প্লাস জে মাইনাস কে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ডট সাইন মাঝখানে। তারপরে বি ভেক্টর সমান দেওয়া আছে 2i - 2j - 3k, 2i - 2j - 3k। এখন জাস্ট ডট গুণন। ডট গুণনের নিয়ম তোমরা সবাই জানো, আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করতে হয়, মানে এখানে 2 এর সাথে এখানে 1, তাহলে 2 × 1 মানে 2,
দেন জে সহগের সাথে জে সহগ এখানে -2, এখানে হচ্ছে 1, তার মানে -2, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -1, মানে হচ্ছে +3। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে? 5, 3, তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 3। যেহেতু আমাদের অ্যান্সারটা হচ্ছে 3, শূন্য আসে নাই, শূন্য আসে নাই মানে কি? শূন্য আসে নাই মানে হচ্ছে সিম্পল, তারা হচ্ছে লম্ব নয়। তাহলে আমরা বলতে পারি যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর নট ইকুয়াল 0, তাই এ এবং বি পরস্পর লম্ব নয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড এবং হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে। এই কোশ্চেনটা ভেক্টরে সলভ করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি ইকুয়াল 5i প্লাস 3j মাইনাস এম কে, কিউ ইকুয়াল i প্লাস জে প্লাস 4k। এখানে বলতেছে পি এবং কিউ পরস্পর লম্ব যদি পি এবং কিউ এর মান যথাক্রমে নৌকা এবং একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে। আচ্ছা, এখন প্রথম কোশ্চেন বলতেছে আমাদের কাছে এম এর মান বের করতে। ওকে, সো আমরা এম এর মান কিভাবে বের করব? আমাদেরকে বলেই দিয়েছে যে পরস্পর লম্ব, আর আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল হয় 0। তার মানে আমরা লিখতে পারি পি ডট কিউ ইকুয়াল হচ্ছে 0। সো আমরা সিম্পলি ফার্স্টে পি বসাই, 5i প্লাস 3j, সরি 5i প্লাস 3j মাইনাস mk ডট i প্লাস জে প্লাস 4k ইকুয়াল হচ্ছে 0। তো আমরা সবাই আশা করি ডট গুণনের নিয়ম জানি। সহগগুলোর সাথে সহগগুলোর গুণ হয়, মানে i এর সহগের সাথে i এর সহগ। তো প্রথমে হচ্ছে 5, পরেরটা হবে +3, দেন হবে -4m, অ্যান্সার ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের m এর মান কত আসতেছে? -4m ইকুয়াল হচ্ছে -8, সো m ইকুয়াল আসতেছে 2। দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর আমাদের শেষ। 4 নম্বর অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন নদী নৌকা থেকে প্রায় আসে। তো বলতেছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। মানে ব্যাপারটা এরকম, এটা যদি হয় এটা নদীর প্রস্থ, তো আসলে আমরা এটাকে বলি। এখন যদি মাঝিটা ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, মানে সর্বনিম্ন সময়ে নদী পার হতে চায়, তবে নদীর প্রস্থ অপেক্ষা, মানে এই বরাবর যাবে নাকি অন্য কোনো, ধরো এই বরাবর যেতে পারে, এই বরাবর যেতে পারে, সে কোন বরাবর পার হবে সেই দূরত্বটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ এই বরাবর পার হবে কিনা, নাকি এই বরাবর পার হবে। যদি এই বরাবর পার হয় এটার দূরত্ব কত, যদি এই বরাবর পার হয় এটার দূরত্ব কত, আমাদেরকে এই দূরত্বটা বের করতে হবে। তো এখানে একটা কথা ন্যূনতম সময়, আর একটা কথা আছে ন্যূনতম দূরত্ব। এই দুটা জিনিস তোমাদের খুব ভালো করে মানে আয়ত্তে থাকা লাগবে, এটা ভালো করে বোঝা লাগবে। সো চলো আমরা একটু এটা সম্পর্কে আলোচনা করি। তো আমরা ঘ নম্বরে সলভে আসলাম। দেখো, ন্যূনতম সময় তোমাকে যখন বলবে, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, ন্যূনতম সময় যখন তোমাকে বলবে তখন কথা মনে রাখবা আলফা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ ব্যাপারটা এরকম, এটা যদি হয় একটা নদী, ন্যূনতম সময়ে যখন কেউ নদী পার হতে চায় তখন সে এই বরাবর রওনা করবে। এটা স্রোতের বেগ, আর এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ ভি। সো আমাদের আলফার মান এখানে বুঝতে পারতেছি, আলফার মান এখানে হবে 90 ডিগ্রি। আচ্ছা, তো তখন আমাদের তাহলে সময় বের করার সূত্রটা আমরা গত ক্লাসে শিখলাম। সূত্র হচ্ছে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। তার মানে ডি বাই ভি সাইন 90, ভি সাইন 90 এর মান তো 1, তার মানে আমরা লিখতে পারি টি সমান ডি বাই ভি। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। আর যদি তোমাকে বলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, দেখো তখন আমরা আসলে অঙ্কটা কিভাবে করব।
তখন সময় বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। অর্থাৎ এখানে কিন্তু আমাদের আলফার মান আর 90 ডিগ্রি ধরা যাবে না। দেখো, তুমি যদি ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাও, ন্যূনতম দূরত্ব বলতে সবসময় কি লম্ব দূরত্বটাকে বোঝায়। এখন তুমি যদি এই বরাবর নদী পার হতে চাও, তোমাকে অবশ্যই এই দিকে রওনা করতে হবে। আদারওয়াইজ তুমি তো আসলে এই বরাবর পৌঁছাতে পারবে না। তুমি যদি শুরুতেই সোজা বরাবর রওনা করো, তাহলে তুমি কখনোই আসলে এই বরাবর মানে সোজা বরাবর পৌঁছাতে পারবে না, কারণ নদীতে একটা স্রোত আছে। স্রোত তোমাকে এদিকে টেনে নিয়ে যাবে, স্রোত তোমাকে এই বরাবর টেনে নিয়ে যাবে, যেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে সোজা বরাবর পৌঁছাইতে। তার মানে আমাদেরকে অবশ্যই এদিক বরাবর রওনা করা লাগবে, আদারওয়াইজ আমরা সোজা বরাবর পৌঁছাতে পারবো না। তাহলে এই যেটা সূত্র তোমরা ভালো করে খেয়াল রাখবা, যখন ন্যূনতম সময় বলবে তখন আলফা 90 ডিগ্রি হবে, যখন ন্যূনতম দূরত্ব বলবে তখন কিন্তু আমাদের আলফা মান যেটা আমরা বের করতে হবে বের করে দেন, আমরা সমাধানে আসব। আচ্ছা, তো আমরা আমাদের এখানে বলছে কিন্তু উদ্দীপকে একটা কথা বলে দেওয়া আছে যে স্রোতের, আচ্ছা, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে। সর্বনিম্ন পথে পার হতে 2 মিনিট সময় লাগে। এখন বলতেছে ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। তাহলে আমাদের কি করতে হবে বলো? আমাদের হচ্ছে আগে নদীর প্রস্থটা বের করে নিতে হবে। আচ্ছা, তো নদীর প্রস্থ বের করার আগে আমাদেরকে এখানে বলে দিছে যে নৌকার বেগ হচ্ছে পি নির্দেশ করতেছে আর স্রোতের দ্রুতি হচ্ছে কিউ নির্দেশ করতেছে। তাহলে আমরা পি আর কিউ এর মানগুলো আগে বের করে নিই, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগটা আগে বের করি। তো আমাদের কাছে যদি আমরা এখানে নৌকার বেগ যাই, প্রথমে হচ্ছে নৌকার বেগ, প্রথমে হচ্ছে আমরা বের করব নৌকার বেগ। সো নৌকার বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তো ইউ সমান কি হওয়া উচিত? পি সমান আমাদের কি ছিল? পি সমান ছিল 5i প্লাস 3j, আমরা এম এর মান একটু আগে পাইছি 2, তার মানে -2k। তো এখানে কি হওয়া উচিত? √5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস সরি 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার -2 হোল স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে কত মান পাবো বলো? 25, 9 এন্ড হচ্ছে 4, তার মানে √38। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। এবার আসি, সরি, নৌকার বেগ, হ্যাঁ। এবার আসি স্রোতের বেগ। নৌকার বেগকে আমরা তাহলে ভি দ্বারা প্রকাশ করি, ভি। আর স্রোতের বেগ হচ্ছে ছিল কিউ। তাহলে স্রোতের বেগ আমাদের কত? আমাদেরকে বলছে স্রোতের দ্রুতি হচ্ছে আই প্লাস জে প্লাস 4k। তাহলে আই প্লাস জে প্লাস 4k মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 17 আর হচ্ছে 118, √18 আসতেছে। ওকে, তো আমাদের নৌকার বেগ স্রোতের বেগ বের করা শেষ। এখন আমাদেরকে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের কথা বলে দিছে। সময় কত? 2 মিনিট। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় সেটা বলে দিছে হচ্ছে কত? 2 মিনিট। এখন দেখো, কোশ্চেনটা আমরা আবার পড়ি। কোশ্চেন বলছে সর্বনিম্ন সময়ে যদি নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। তাহলে তো আমাদের আগে প্রস্থটা বের করা লাগবে। প্রস্থ যদি বের করতে না পারি তাহলে আমরা কিভাবে বুঝবো যে বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে কি পারে নাই? তো চলো আমরা আগে প্রস্থটা বের করে নিই। এখানে জিনিসটা খেয়াল করতে হবে, খেয়াল করো, এটা হচ্ছে সেই নদী। প্রথমে উদ্দীপক অনুসারে সে সর্বনিম্ন পথে নদী পার হইছে, তার মানে সে এই পথে নদী পার হইছে আর এই বরাবর তাহলে তাকে রওনা করতে হয়েছে। অর্থাৎ মনে রাখবা, যে পথে নদী পার হয় সেটা কিন্তু তার লব্ধি, সেটা তার লব্ধি। আর যে বরাবর রওনা করে সেটা তো তার নৌকার বেগ ছিলই। তার মানে সে রওনা করছে কিন্তু এই বরাবর, আর পৌঁছাইছে কোন বরাবর? এই বরাবর। আমরা গত ক্লাসে বলছিলাম যে পথে রওনা করবে তার সাথে স্রোতের উৎপন্ন কোণ কত? আলফা। এই আলফার মান কিন্তু আমাদের জানা নাই, কিন্তু দেখো লব্ধি, এটা কি লব্ধি ছিল? ডব্লিউ। সো এই লব্ধির সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণ কিন্তু আমাদের জানা আছে, সেটা কত ডিগ্রি? বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখন এখান থেকে আলফাটা বের করে ফেলবো। সো টেন থিটা সমান আমরা জানি লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা থাকবে, মানে ইউ নিচে থাকতেছে, উপরে হচ্ছে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ভি কজ আলফা। আচ্ছা, সো এখন টেন থিটার মান আমরা 90 বসাই, দেন ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখন 1090 মানে 1/0, সো 1/0 ইকুয়াল হচ্ছে
ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন আমরা যদি আর গুণন করি, আর গুণন করে আলফাকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা এরকম একটা মান পাবো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, সো আলটিমেটলি কজ ইনভার্স মাইনাস ইউ পাইছি আমরা √18, আর এটা পাইছি √38। সো তোমরা আমার সাথে সাথে করো, দেখো তোমাদের সলিউশনটা কত আসে। আমি সলিউশন করে নেই। আমাদের হচ্ছে এখানে আসতেছে কজ ইনভার্স মাইনাস √18 ডিভাইডেড বাই √38, 133.49। আমাদের অ্যান্সার আসতেছে 133.49 ডিগ্রি। এটা হচ্ছে আলফা। আলফার মানটা আমরা বের করে ফেললাম। এখন আমরা একটু আগে কি শিখছি সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য সময়ের সূত্র কি? টি সমান ডি বাই ভি সাইন আলফা, যেখানে ডি কিন্তু নদীর প্রস্থ বোঝাচ্ছে। সো ডি সমান কি আসবে? T1 ইন্টু ভি সাইন আলফা। T1 এর মান আমাদের দেওয়া আছে, এই যে 2 মিনিট, এই যে এটা 2 মিনিট। সো 2 ইন্টু 60 সেকেন্ডে নিয়ে গেলাম। ভি এর মান আসতেছে কত? √18, আর সাইন 133.49। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে বলতো? 2 ইন্টু 60 ইন্টু √38 ইন্টু সাইন 133.49, অ্যান্সার আসতেছে 536.67, 536.67 মিটার। যদিও আমাদের প্রশ্নে আসলে কোনো এককের কথা বলে নাই, আমরা ধরে নিই মিটার। আচ্ছা, তো ডি এর মান আমাদের বের হয়ে গেল। এখন আসি আমরা সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে সে নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করছে কিনা সেটা। সো এতক্ষণ আমরা করলাম সর্বনিম্ন দূরত্বের জন্য, এবার আমরা করব সর্বনিম্ন সময়ের জন্য। সর্বনিম্ন সময়ে। তো ভাইয়া একটু আগে দেখো কি বলছিলাম, সর্বনিম্ন সময় যখন চিন্তা করব তখন কিন্তু সে এই বরাবর রওনা করবে। তখন সে পৌঁছাবে কোন বরাবর বলতো? কেউ যদি এই বরাবর রওনাই করে, সে নিশ্চয়ই পৌঁছাবে এই বরাবর, এই বরাবর পৌঁছাবে। তো সে তো আর নদীর প্রস্থ বরাবর পৌঁছায় নাই, সে অন্য একটা দূরত্ব বরাবর পৌঁছাইছে। তো তখন কিন্তু আমরা আর নদীর প্রস্থ নিয়ে কাজ করতে পারি না। তখন আমরা ধরে নিই এটা তার ডব্লিউ, এটা হচ্ছে তার ইউ। আচ্ছা, তো একটা কথা মনে রাখবা, যখন হচ্ছে এইসব নৌকাগুলা পার হয় নদীতে, তখন নর্মালি কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমাদের হচ্ছে এখানে ধরা হয় যে নৌকা সমবেগে চলছে। আচ্ছা, তো আমরা সেই হিসেবে ধরে নিই নৌকা সমবেগে চলছে। তো এখন দেখো, আমাদের আগে সর্বনিম্ন সময়টা কত, চলো সেটা আমরা বের করি। সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। তো সর্বনিম্ন সময় বের করার সূত্র কি? সূত্র হচ্ছে আমরা জানি টি সমান ডি বাই ভি। ডি বাই ভি, তাহলে ডি কত? ডি পাইছি আমরা 536.67, আর ভি এর মান হচ্ছে √38। তাহলে আলটিমেটলি আমরা সর্বনিম্ন সময়টা কত পাবো? দেখো, 533.67 ডিভাইডেড বাই √38, তার মানে 86.573 সেকেন্ড। এতটুকু সময় লাগবে তার নদী পার হওয়ার জন্য। এখন আমরা বের করব সে কতটুকু দূরত্ব তাহলে অতিক্রম করলো। খেয়াল করো, সে কিন্তু আর এই বরাবর দূরত্ব অতিক্রম করে নাই, সে দূরত্ব অতিক্রম করছে কোন বরাবর? এই বরাবর দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমাদেরকে এই দূরত্বটা মেনলি বের করতে হবে। এই যে এই লব্ধি বরাবর যে দূরত্ব আছে এটা বের করতে হবে। তো আমরা ধরে নেই এই দূরত্বটা হচ্ছে আমাদের এস। তাহলে আমরা সূত্র জানি, সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি। এখন বলো, ভি বেগে কি সে নদী পার হইতে পারছে? না, সে কিন্তু ডব্লিউ মানে লব্ধি বেগে নদী পার হয়েছে। আচ্ছা, সো লব্ধি, যেহেতু সে লব্ধি বরাবর পার হয়েছে, তার মানে সে লব্ধি বেগে পার হয়েছে আমরা বলতে পারি। সো ডব্লিউ এর মানটা আলটিমেটলি কত আসতেছে? আমরা যদি হিসাব করি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা ইন্টু হচ্ছে টি। এখন যদি আমরা ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে ইউ কত? √18, মানে 18 বলতে পারি। সরি, এখানে শুধু 18, প্লাস এখানে হবে 38, প্লাস 2 ইন্টু √18 ইন্টু 38 ইন্টু কজ 133 পয়েন্ট কত পেয়েছিলাম আমরা? 49।
তো দেখো ভাইয়া এখানে একটু দেখো এখানে এখানে একটু আমাদের ভুল হয়েছে, এখানে 133.49 হবে না, এখানে তো আলফা 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে বলো তো? কারণ এই যে এখন তো সে রওনা করতেছে এই বরাবর, যে যদি এই বরাবর রওনা করে তাহলে তো আলফা এখানে 90 ডিগ্রি হবে। তো আলফার মান যদি আমরা 90 বসাই তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি বলো? আমরা এখানে অ্যান্সারটা পাবো cos 90, দেন বাইরে হচ্ছে 86.57। তো দেখো আমাদের অ্যান্সারটা আসছে 647.83 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে নদীর প্রস্থের চাইতে সে কিন্তু বেশি দূরত্বে নদীটা পার হইতে হয়েছে। আমাদের এটাই কোশ্চেনে চাইছিল, আমাদের কোশ্চেনে বলছিল সে কি নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। যদি তোমরা কোনো কিছু এখানে না বুঝো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। সিলেট বোর্ড 23 সলভ করব ভেক্টর চ্যাপ্টারের। তো চলো শুরু করা যাক। আমাদেরকে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সিলেট বোর্ড 23। সিলেট বোর্ড 23। আচ্ছা, তো দেখো আমাদেরকে প্রথমে এখানে বলে দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্রে হচ্ছে পি কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, মানে যেটা বিন্দু দেওয়া আছে। পি এখন 3 নম্বর প্রশ্ন বলছে পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে। আচ্ছা, তার আগে আমাদের তো আগে পি কিউ ভেক্টরটা বের করা লাগবে। পি কিউ ভেক্টর তো আমাদের আসলে জানা নাই, পয়েন্ট জানা আছে আমাদের। তো দেখো আমরা, এটা যদি ও বিন্দু হয়, এটা তো পি বিন্দু, আর এটা হচ্ছে কিউ বিন্দু, তো এই তিনটা রেখাকে আমরা সংযোগ করে একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। এই হচ্ছে সেই ত্রিভুজটা, ত্রিভুজ ও পি কিউ। তো এই ত্রিভুজ ও পি কিউ তে আমাদেরকে বলছে পি কিউ বের করতে, তার মানে পি থেকে কিউ এর দিকে আমরা একটা ভেক্টর সাইন দিব। এখন ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি ত্রিভুজের সূত্রটা কি বলে। ত্রিভুজের সূত্রটা বলে যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা বাহুকে দুইটা ভেক্টরকে নির্দেশ করলে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আচ্ছা, আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজের এ বি সি তিনটা বাহু, তিনটা বিন্দু। এখন এ বি আর বিসি ধরো সন্নিহিত বাহু। এখন এরা দুইজন একই ক্রমে যদি কাজ করে তাহলে এসি উল্টা ক্রমে মানে বিপরীত ক্রমে, ধরে নিলাম এটা পি এটা কিউ এবং এসি হচ্ছে আর, তাহলে এসি হবে এ বি এবং বিসি এর লব্ধি, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল আমরা বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাই ছিল আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। এখন আমরা হচ্ছে এখানে সলভ করি। তাহলে আমাদের এই ত্রিভুজে দেখো ও কিউ এর দিকে একটা সাইন, ও পি এর দিকে হচ্ছে ভেক্টর সাইন, এন্ড পি কিউ এর দিকে ভেক্টর সাইন। তো দেখো আমাদের ও পি আর পি কিউ এরা কিন্তু একই ক্রমে আছে, আর ও কিউ কিন্তু বিপরীত ক্রমে আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ওপি এন্ড পি কিউ এর লব্ধি হচ্ছে এখানে ও কিউ নির্দেশ করতেছে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ ও পি কিউ হতে পাই, ত্রিভুজ ও পি কিউ হতে পাই ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান হচ্ছে ও কিউ ভেক্টর। এখন আমাদেরকে বলছে পি কিউ ভেক্টরটার সমান্তরালে একক ভেক্টর, তার আগে তো আমাদের পি কিউ ভেক্টরটা জানা লাগবে। তাহলে পি কিউ ভেক্টর সমান কি আসতেছে, ও কিউ ভেক্টর মাইনাস হচ্ছে ওপি ভেক্টর। এখন আমরা ও কিউ ভেক্টরটা লিখবো। দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, -2, 2 এবং হচ্ছে 1। তো বিন্দু থেকে আমরা যদি ভেক্টর লিখতে চাই জাস্ট সহগগুলোর সাথে আই জে কে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো -2 মানে -2i, তারপর হচ্ছে শুধু 2 মানে +2j, তারপর হচ্ছে 1 মানে হচ্ছে +k। আচ্ছা, দেন মাইনাস, এবার হচ্ছে আমরা ওপি ভেক্টরটা নিব। তো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 1 3, সো 2 - 1 3 মানে 2i - j +3k। এখন তাহলে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা যোগ বিয়োগ করে ফেলি। তাহলে -2i মানে হচ্ছে -4i, 2j + j মানে +3j, k - 3k দ্যাট মিন্স -2k। তো এটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এখন আমাদের প্রশ্নে বলছে কি পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তো সমান্তরালে একক ভেক্টর নির্ণয়ের সূত্র আসলে নরমাল একক ভেক্টরের মতোই। আমি ধরে নিই যে ধরি ধরি পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে ধরে নিই আমরা ইটা, এটা তোমরা যে কোনো নামই দিতে পারো, কোনো সমস্যা নেই। তা আমরা একক ভেক্টরের সূত্র কি জানি, কোনো ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। আচ্ছা, তাহলে আমরা এখন পি কিউ ভেক্টর পেয়ে গেলাম। পি কিউ ভেক্টর আমরা পেয়ে গেলাম -4i + 3j - 2k।
আর এটার মান যদি আমরা লিখি তাহলে -4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা ভ্যালু যেটা পেয়ে যাব সেটা হচ্ছে -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ। এন্ড আমাদের নিচে ভ্যালুটা চলে আসতেছে √29। এটাই আমাদের অ্যান্সার। তোমরা অ্যান্সার এই পর্যন্ত রেখে দিলে হবে, আর এটাকে ভাঙানোর কোনো দরকার নাই। চলো এবার আমরা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনে যাই। ঘ নাম্বার কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করতে। দেখো, সমকোণী ত্রিভুজ হইতে হইলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য মানা লাগবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন অতিভুজ হচ্ছে যারা আমরা জানি সবচেয়ে বড় বাহু, তারপর ভূমি আর লম্ব হচ্ছে অতিভুজের চাইতে ছোট। এখন আমরা যেটা কাজ করব, এই যে ত্রিভুজটা আমাদের কাছে আছে, ত্রিভুজের 3টা বাহু ওপি, তারপর হচ্ছে ও কিউ, এরপর পি কিউ, প্রত্যেকটার মান বের করব। যেটা বড় সেটাকে আমরা অতিভুজ ধরে বাকি দুইটাকে আমরা লম্ব আর ভূমি ধরবো, দেন দেখবো তাদের স্কয়ারের যোগফল সমান হয় কিনা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে ওপি ভেক্টরটা লিখবো। ওপি ভেক্টরটা আমরা কত পাইছিলাম? 2i মাইনাস জে প্লাস 3k। 2i মাইনাস জে প্লাস 3k। এখন আমরা ওপি ভেক্টরের মান বের করব। তাহলে মান কত হবে? মান হবে 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমরা মান কত পাচ্ছি এখানে? 4 9 4 13 13 14, তার মানে 40। এরপর হচ্ছে আমরা ও কিউ ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর সমান দেওয়া আছে -2i প্লাস 2j প্লাস 2k প্লাস k, -2i প্লাস 2j প্লাস k, -2i প্লাস 2j প্লাস k। তাহলে এটার ভ্যালু চলো আমরা বের করে ফেলি। ও কিউ ভেক্টরের যে ভ্যালুটা আসবে -2 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখানে কত আসতেছে? 4 4 8 8 1 9, 9 মানে হচ্ছে 3। এন্ড লাস্টলি হচ্ছে আমরা পি কিউ ভেক্টর, এটা সমান আমরা একটু আগেই মান পাইছি -4i প্লাস 3j মাইনাস 2k, -4i প্লাস 3j মাইনাস 2k। এন্ড আমরা চলো এটার ভ্যালু বের করে ফেলি। এটার ভ্যালু হচ্ছে পি কিউ ভেক্টর ইকুয়াল √-4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার আসতেছে √29। এখন দেখো, এই যে 3টা বাহু আমাদের বের হলো, একটা ওপি, একটা ও কিউ, একটা হচ্ছে পি কিউ। সবচেয়ে বড় কে? এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু হচ্ছে এই পি কিউ। তার মানে পি কিউ যেহেতু সবচেয়ে বড়, তার মানে পি কিউ কে আমরা অতিভুজ চিন্তা করতে পারি, আর ওপি এবং ও কিউ এর মধ্যে যে কোনো একটাকে আমরা লম্ব বা ভূমি চিন্তা করতে পারি। আচ্ছা, এখন আমরা জাস্ট পি কিউর স্কোয়ার করব। আমরা পি কিউর স্কোয়ার করব। তো পি কিউ স্কোয়ার করলে কত আসতেছে? √29 হোল স্কোয়ার, মানে আসতেছে হচ্ছে 29। ওকে, এন্ড আমাদের হচ্ছে এখন বাকিগুলার মানে ওপি স্কোয়ার আর ও কিউ স্কোয়ার করবো। ওপি স্কোয়ার প্লাস হচ্ছে ও কিউ স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ারের ভ্যালু আমরা পাইছি √14, √14 স্কোয়ার প্লাস ও কিউ এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে 3, 3 স্কোয়ার। তাহলে 14 প্লাস 9 মানে হচ্ছে 23। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ স্কোয়ার নট ইকুয়াল ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। অর্থাৎ যেহেতু অতিভুজ স্কোয়ার নট ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে সুতরাং ত্রিভুজটি সমকোণী নয়। ত্রিভুজটি সমকোণী নয়। দিনাজপুর বোর্ড ভেক্টরের দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেনটা সলভ করব। তো এটাও একটা নদী নৌকা সম্পর্কিত ম্যাথ। এর আগেও আমরা নদী নৌকা সম্পর্কিত কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করছিলাম। তো কারো যদি নদী নৌকার ম্যাথের বেসিক সম্পর্কে সমস্যা থাকে, তার আগে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, দেন তোমার জন্য আশা করি হেল্পফুল হবে। চলো আমরা এই কোশ্চেনটার সলভে যাই। কোশ্চেনটা আমাদেরকে দেখা যাচ্ছে যে একটা নদী আছে। এই হচ্ছে একটা নদী, এরকম এ বি যে প্রস্থটা আছে, এইটা হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে, মানে ডি দেওয়া আছে আমাদের কাছে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার হচ্ছে কার মান? ডি এর মান হচ্ছে 2 কিলোমিটার। এরপর কি বলা আছে আমরা একটু কোশ্চেনটা পড়ি। চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণ করে, এ বি এর সাথে 30 ডিগ্রি, মানে যে এ বি আছে তার সাথে 30 ডিগ্রি কোণ করে এবং 16 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এ বি এর সাথে 60 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছে। আচ্ছা, এখন বলতেছে 3 নম্বর কোশ্চেন, প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা একটু ফিগারটা তোমাদের সুবিধার জন্য ক্লিয়ার করে আঁকি এখানে। এটা হচ্ছে আমাদের সেই নদী। তো এটা হচ্ছে এ বি, নদীর প্রস্থ যেটা এ বি। একজন মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে চালাচ্ছে।
আরেকজন মাঝি, সরি এবি এর সাথে, আরেকজন মাঝি এবি এর সাথে 60 ডিগ্রি কোণ করে চালাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, আমাদের কাছে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের কাছে দেখো স্রোতের বেগ গুলা দেওয়া আছে। দুইটা নৌকারই স্রোতের বেগ হচ্ছে, স্রোতের বেগ হচ্ছে এখানে এইটা 8 কিলোমিটার/আওয়ার, আর U1 U2 দেওয়া হচ্ছে নৌকার বেগ। ওকে, তাহলে এখানে তারা হচ্ছে, আমরা একটু লিখে নিই আমাদের কাছে কি কি আছে। নৌকার বেগ, দুইটা নৌকার বেগই হচ্ছে সমান, সেটা হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার। আর আমাদের কাছে হচ্ছে স্রোতের বেগ আছে। স্রোতের বেগ আমাদের এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই আমরা লিখতে পারি V = 8 কিলোমিটার/আওয়ার। প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করতে। ওকে, তো প্রথম মাঝি, আমি সেকেন্ড মাঝিরটা মুছে দিচ্ছি, শুধু প্রথম মাঝিরটা রাখলাম। প্রথম মাঝি এবি এর সাথে 30 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছে। আমরা গ নম্বরের প্রশ্ন সলভ করতেছি, এবি এর সাথে 30 ডিগ্রি কোণ করে। এখন দেখো প্রথম মাঝি এদিক বরাবর রওনা করছে, আর স্রোতে হচ্ছে এদিকে, তার বেগ হচ্ছে, স্রোত হচ্ছে এদিকে, তার বেগ হচ্ছে এদিকে। তাহলে সে নিশ্চয়ই কোন বরাবর পৌঁছাবে, তার নিশ্চয় লব্ধি এরকম একটা জায়গায় হবে। লব্ধিকে আমরা এখানে ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম। সো আমরা লব্ধির সূত্র কি জানি, √U² + V² + 2UV cos আলফা। হোয়াট ইজ আলফা? আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, আই মিন এই পুরা কোণটা। তাহলে তুমি জানো, দেখো এখানে 30 ডিগ্রি হইলে এটা তো 90 ডিগ্রি, এটা যদি 90 হয় তাহলে পুরাটা কত? পুরাটা হচ্ছে 90 + 30 মানে 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আলফার মান। তো এখন জাস্ট আমরা এখানে মানগুলা বসাবো। তাহলে ইউ এর মান আমাদের কাছে দেওয়া ছিল কত? 16। তারপরে আমাদের কাছে স্রোতের বেগ দেওয়া ছিল 8 প্লাস 2 × 16 × 8 ইন্টু cos 120। তাহলে আমরা যদি এখন এখানে ভ্যালুটা বের করি, তাহলে দেখো আমাদের ভ্যালুটা কত আসতেছে। আমাদের ভ্যালুটা আসতেছে, আমি ক্যালকুলেশনটা করে নিই, 8√3 এরকম আসতেছে কিলোমিটার/আওয়ার। 8√3 কিলোমিটার/আওয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম নৌকার লব্ধি বেগ, এটা হচ্ছে প্রথম নৌকার লব্ধি বেগ। আচ্ছা, শেষ, গ নাম্বার শেষ। এবার ঘ নাম্বারে আসি আমরা। তো ঘ নাম্বারটা এখন কি বলছে আমরা একটু দেখে নিই এই কোশ্চেনটা। কোন মাঝি পার হতে, মানে নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, আই মিন দূরত্ব চাইছে। তার ক্ষেত্রে দূরত্বটা, আই মিন তার আগে নদীর প্রস্থ বরাবর পার হইতে পারছে কিনা, নাকি আরো বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তো আমরা এখন এই কোশ্চেনটা সলভে যাব। আচ্ছা, তার আগে আমরা ফিগারটা এখানে আরেকবার এঁকে নিই। প্রথমে প্রথম মাঝের জন্য আঁকি। মনে রাখবা, এই ধরনের কোশ্চেনে ফিগার যদি আঁকো তাহলে তোমার জন্য কিন্তু কোশ্চেন সলভ করা সহজ হয়ে যাবে। প্রথম মাঝি, প্রথম মাঝির জন্য এটা ছিল এ বিন্দু। সে এবি এর সাথে 30 ডিগ্রি কোণ করে নৌকা চালাইতেছিল, যেখানে নৌকার বেগ ছিল 16 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের বেগ ছিল 8 কিলোমিটার/আওয়ার। এখন কোশ্চেন বলতেছে যে মাঝিটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে নদী পার হওয়ার জন্য। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনটা আসলে কিভাবে সলভ করতে পারি? দেখো, আমরা সূত্র জানি S = VT। নর্মালি আমরা যখন এই ধরনের অঙ্ক করব তখন আমরা মনে রাখবো যে নৌকাকে সমবেগে ধরতে হবে, মানে নৌকা যে চলতেছে এটা সমবেগে চলতেছে। ওকে, এখানে তো আর ভি ধরা যাবে না, এখানে অবশ্যই U1 চিন্তা করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে মাঝি যে পার হবে সে তো আসলে লব্ধি বেগে পার হবে, সে তো ওই বেগে পার হবে না। তো আমরা কিন্তু গ থেকে পাই, আমরা এখানে গ থেকে পাই তার লব্ধি বেগ কত? 8√3। লব্ধি বেগ হচ্ছে W1 ধরলাম, 8√3 কিলোমিটার/আওয়ার। এখন আমরা একটা জিনিস বের করি যে এ থেকে সে যে রওনা করছে নদীর ওই পারে পৌঁছাতে তার কত সময় লাগছে। নদীর অপর পাড়ে পৌঁছাতে, অপর পাড়ে পৌঁছাতে মাঝির সময়। আচ্ছা, তো সময়টাকে ধরে নিলাম আমরা T1, আর আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে T=D/V sin আলফা। নরমালি এখানে তো U1 দিয়ে প্রকাশ করা, তাই আমরা U1 দিলাম। তো আমাদের কাছে নদীর প্রস্থ ছিল কত? 2 কিলোমিটার। U1 ছিল 16 ইন্টু সাইন আলফার মান আমরা জানি এখানে কত হবে? 120। সো আমরা একটু এখন ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে আমরা যদি করি তাহলে ক্যালকুলেশনটা দেখো কত আসতেছে, তোমরা নিজেরাও করতে থাকো। উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে
16 ইন্টু সাইন 120, অ্যান্সার আসতেছে 0.144, 0.144 আওয়ার। যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ারে ছিল বেগ, তাই আমরা এখানে সময়টাকে আওয়ারে বের করলাম। এখন আমরা দূরত্ব, সুতরাং অতিক্রান্ত দূরত্বটা আমরা এখন দেখব। অতিক্রান্ত দূরত্ব, এটাকে S1 ধরলাম, সো W1 ইন্টু T1। তার মানে W1 হচ্ছে কত? 8√3 ইন্টু 0.144। তাহলে দেখি আমরা অ্যান্সারটা কত আসে। 8√3 ইন্টু 0.144, অ্যান্সার আসতেছে 1.995 কিলোমিটার। 1.995 কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব মাঝিটা অতিক্রম করছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, ঘ নাম্বার, না সরি, মানে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। সো আমরা এখন করব দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমরা ফিগারটা একটু আবার এঁকে নেই, যেহেতু সে 60 ডিগ্রি কোণে গেছে। তাহলে এ বিন্দু থেকে এ বি এর সাথে এই মাঝিটা 60 ডিগ্রি কোণে রওনা হয়েছে। তাহলে পুরা অ্যাঙ্গেলটা, আই মিন আলফা কত হবে? 90 প্লাস 60 মানে হচ্ছে 150 ডিগ্রি। তার জন্য আলফা হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি বের করবো? ফার্স্টে লব্ধি বেগ বের করবো। এন্ড তার জন্য বেগ ছিল 16 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ সেম 8 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখন লব্ধি বেগ বের করি। লব্ধি বেগ, সো W2 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। তাহলে তোমরা করে ফেলো ডেটাটা আমার সাথে সাথে। 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 2 ইন্টু 16 ইন্টু 8 ইন্টু কজ 150। সো দেখো তোমরা অ্যান্সারটা কত আসে, আমিও করতেছি। √16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 8 ইন্টু কজ 150। অ্যান্সার আসতেছে 9.91, 9.914 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা বের করব টাইম, সে অপর পারে পৌঁছাইতে কত টাইম লাগছে। সুতরাং নদীর অপর পারে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। সো দেখো T2 বের করতেছি আমরা, সূত্র সেম, ডি বাই, এখানে একটা কথা, আচ্ছা এখানে মেবি আমি একটু ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সরি ভুল হয়নি। তাহলে আমরা এখানে লিখতে পারি U2 সাইন আলফা। সো ডি কত? 2। U2 এর মান কত? U2 এর মান হচ্ছে আমরা দেখছি 16 সাইন 150। তো আমরা ক্যালকুলেটরে করে ফেলি। 2 ডিভাইডেড বাই 16 ইন্টু সাইন 150, অ্যান্সার হচ্ছে 0.25 আওয়ার। 0.25 আওয়ার। এখন আমরা বের করব সুতরাং অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব S2, W2 ইন্টু হচ্ছে T2। W2 এর মান কত বের হয়েছে? 9.914। 914 ইন্টু T2 হচ্ছে 0.25। তাহলে 9.914 ইন্টু 0.25, আমাদের অ্যান্সার বের হচ্ছে 2.4785 কিলোমিটার। তাহলে প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব আর দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব সমান। এখন আমাদেরকে বলছে কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করবে। তো আমরা দেখতে পাচ্ছি S1 লেস দেন S2। তার মানে সুতরাং আমরা বলতে পারি প্রথম মাঝি কম দূরত্ব অতিক্রম করবে, যেটা চাইছে আমাদের কোশ্চেনে, কে কম দূরত্ব অতিক্রম করবে। প্রথম মাঝি কম দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।